রেডমি বাংলাদেশের মার্কেটে এ সিরিজ নামে নতুন একটি সিরিজ লঞ্চ করতে যাচ্ছে। এই সিরিজে দুটি ফোন লঞ্চ করা হবে। প্রথমটি হচ্ছে রেডমি A1, যেটি দারাজের 1111 ক্যাম্পেনের মাধ্যমে বেশ ডিসকাউন্টে লঞ্চ করা হতে পারে। আর দ্বিতীয় ফোনটি হচ্ছে রেডমি A1 প্লাস, যেটি এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনটির 332 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 11,999 টাকা, 12,000 টাকা। 12,000 টাকায় এই ফোনটি আসলে আমাদেরকে কতটা ভ্যালু প্রোভাইড করতে পারছে বা এই ফোনটি আসলে কাদের জন্য পারফেক্ট, সব কিছু জানাবো আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। এবারে রেডমি A1 প্লাসে ডিভাইসটি ছাড়াও উল্লেখযোগ্য কম্পোনেন্ট হিসেবে থাকছে একটি 10 ওয়াটের চার্জার এবং মাইক্রো ইউএসবি কেবল। একটা সময় দেখতাম যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো লোয়ার বাজেট বা অ্যান্টি লেভেলের স্মার্টফোনের ডিজাইনে কিন্তু খুব একটা গুরুত্ব দিত না। এখন মনে হয় যে সেই কনসেপ্ট থেকে তারা অনেকটাই বেরিয়ে এসেছে এবং অ্যান্টি লেভেলের স্মার্টফোনেও কিন্তু ইদানিং অনেক ভালো ভালো ডিজাইন দেখতে পাচ্ছি। আর সেই হিসাবে রেডমি কখনোই পিছিয়ে ছিল না। রেডমি যেহেতু সবসময় এগিয়ে ছিল, সেই হিসাবে কিন্তু রেডমি এখনও এগিয়েই রয়েছে, যেটা কিন্তু আপনারা আমার হাতে থাকা এই রেডমি A1 প্লাসের ডিজাইন দেখেই বুঝতে পারছেন। খুবই গর্জিয়াস লুকিং একটা ডিজাইন। এটা দূর থেকে দেখে যেমন প্রিমিয়াম লাগে, হাতে নিয়েও কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। ফোনটির রিয়ার পার্ট বা সাইড ফ্রেম দুটি প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে রিয়ার পার্টে লেদার স্ট্রাকচার থাকার কারণে বেশ চমৎকার একটা ফিলিংস পাবেন আপনি। বেসিক্যালি ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন ওল্ড থেকে ইয়াং যার হাতেই ফোনটা থাকুক তার হাতে খুব সহজেই মানিয়ে যাবে। ফোনটি কম্পারেটিভলি কিছুটা ভারী, তবে প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটিকে হাতে নিয়ে আপনি খুব একটা বাল্কি ফিল করবেন না। রিয়ার পার্টের ডিজাইন চমৎকার মনে হলেও ফ্রন্ট পার্টে মোটা সিন এবং সাইড বেজেলের কারণে এই সময় এসে ফোনটাকে অনেকটাই আনফিট মনে হতে পারে আপনার কাছে। রিয়ার পার্টে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল বেশ ফাস্ট এবং ইকুরেট। সাধারণত আমরা এই বাজেটের স্মার্টফোনগুলোতে খুব একটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখি না, আর পেলেও সেটা খুব একটা ফাস্ট থাকে না। সেই হিসাবে কিন্তু রেডমি A1 প্লাস এখানে বাজিমাত করে দিয়েছে বলতেই হবে। উপরের দিকে থাকা সিঙ্গেল স্পিকার থেকে আমরা অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড পেয়েছি, তবে এ থেকে আরেকটু বেটার সাউন্ড আশা করেছিলাম। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আর ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যেটি ওয়ানলি HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যা স্ক্রিন টু ভোট রেশিও 81%। ডিসপ্লে কালার রিপ্রোটেকশন যথেষ্টই ভালো লেগেছে আমার কাছে, তবে ডিসপ্লেতে ভিউ অ্যাঙ্গেল জনিত কিছুটা প্রবলেম আছে। সাইড থেকে অ্যাড ডিসপ্লেটাকে ভিউ করতে গেলে কিছুটা প্রবলেম ফেস করবেন। এতে টাচ ল্যাকেন্সি জনিত কোনো ইস্যু নেই, আর ব্রাইটনেস জনিত কোনো ইস্যু আমি ফেস করিনি। সূর্যের প্রখর আলোতে ছবি তোলা সহ বেশ কিছু কাজ করেছি, যথেষ্ট ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করতে পারছিল। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও A22, আর জিপিইউ হিসেবে এতে থাকছে পাওয়ারভিয়ার রগ GE8300। মিডিয়াটেক হিলিও A22 মার্কেটে বেশ পুরনো একটা চিপসেট, যেটা একসময় অ্যান্টি লেভেল বা লোয়ার ভার্জনের স্মার্টফোনগুলোতে ইউজ করা হতো এবং এটা অনেক স্মার্টফোনে কিন্তু ইউজ করা হয়েছে। তবে এটা 2022-এর শেষের দিকে এসে এই বাজেটের মধ্যে অনেকটাই আনফিট বলবো আমি। এই চিপসেট ডেইলি টাস্কগুলোকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল, লাইক ইজ ফেসবুকিং, ইন্টারনেট ব্রাউজিং বা ইউটিউবিং। এছাড়াও আমি বেশ কিছু ছোটোখাটো গেম যেমন ট্রাফিক রিডার বা ক্র্যান্ডি ক্রাশের মতো গেম খেলেছি, এতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এর গো এডিশনে। এর ইউআই একদমই বেসিক অ্যাপগুলোকে আপনি দেখতে পারবেন, সো জঞ্জালহীন এর ইউআই আমার কাছে বেশ ভালোই লেগেছে, এক কথায় বলতে পারি ক্লিন। তবে এই ক্ষেত্রে আপনারা যদি ফেসবুক বা ইউটিউবের মতো বড় অ্যাপসগুলোর লাইট ভার্সন ব্যবহার করতে পারেন, তাহলে লং টাইম ধরে বেটার পারফরমেন্স পাবেন। ফোনটিতে অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি QVGA ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। আমরা যদি বাজেট বিচার বিশ্লেষণ করে ক্যামেরার কোয়ালিটিকে জাজ করি, তাহলে বলবো যে এই বাজেটে খুব একটা খারাপ বলার সুযোগ নেই। প্রপার লাইট বা ডে লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি প্রডিউস করতে পারে এই ক্যামেরা। সাবজেক্টকে ব্যালেন্স করতে গিয়ে অনেক সময় অবজেক্টকে ওয়াশ আউট করে তোলে, তবে এই ক্ষেত্রে HDR মোড যদি অন রাখা যায় তবে ভালো ছবি পাওয়া যায়। যদিও এই বাজেটে অনেক স্মার্টফোনে HDR খুব একটা দেখতে পাওয়া যায় না, সেই হিসাবে এই ফোনটা কিন্তু HDR দিয়ে ছবি তুলতে পারলে যথেষ্ট ভালো ছবি পাওয়া যায়। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট ছিল না, যার কিছু স্যাম্পল আপনারা নিজেরাই দেখে নিতে পারেন। লো লাইটের ছবিগুলো অ্যাভারেজ ছিল বলা যায়, ডিটেলস অ্যান্ড শার্পনেসে কিছুটা ঘাটতি পরিলক্ষিত হয়। 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলো আমাকে যথেষ্টই সন্তুষ্ট করেছে, যদিও লো লাইটের স্ক্রিন কিছুটা সফট হয়ে যায়।
এতে সর্বোচ্চ 1080p ভিডিও শুট করা যায়। এর কোয়ালিটি বাজেট বিচার বিশ্লেষণ করলে আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারির সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। আদার্স ফিচারের মধ্যে ফোনটিতে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং টেস্ট করছি। এক্স্যাক্টলি কোথাও আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি। সো গাইজ, এই ছিল Redmi A1 Plus-এর ভালো মন্দ সব কিছু। এবারে ফোনটি নিয়ে একটু সামারাইজ করি যে কোন কোন জিনিস আমার কাছে ভালো লেগেছে বা কোন কোন জিনিস ভালো লাগেনি বা একটু ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল। আমি যদি শুরুতেই বলি এর ডিজাইন, যেটা এই বাজেটের মধ্যে আমি বলবো যথেষ্টই ভালো করেছে, যেটা ওল্ড থেকে ইয়াং সবারই পছন্দ হবে। দেন উল্লেখ করতে হবে ফোনটির রিয়ারে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি এই বাজেটের মধ্যে আমি বলবো যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল। তারপরে আমাকে বলতে হবে ফোনটির ক্যামেরা কোয়ালিটি, যেটা আমি বাজেট বিশ্লেষণ করে দেখলাম যথেষ্ট ভালো কোয়ালিটি প্রোভাইড করছিল। তারপরে ফোনটির 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থেকে আপনি যথেষ্ট ভালো ব্যাকআপও পেয়ে যাবেন। তবে ফোনটির উইক পয়েন্টের মধ্যে আমি শুরুতেই বলবো এই মাইক্রো ইউএসবি পোর্ট। যদিও এটা এই বাজারের অনেক স্মার্টফোনে দেখা যায়, তারপরে আমার মনে হয় যে রেডমির উচিত এটা তুলে দিয়ে ইউএসবি টাইপ সি প্রোভাইড করা উচিত। তারপরে আমি যে বিষয়ে উল্লেখ করবো সেটা হচ্ছে চিপসেট। আমার কাছে মনে হয় যে এই পুরনো চিপসেটটা না দিয়ে একটা আপডেট চিপসেট দেওয়া গেলে হয়তোবা আর একটু বেটার পারফরমেন্স আমরা এই স্মার্টফোন থেকে পেতে পারতাম, যদিও ডেইলি টাস্কগুলোতে এটা খুব একটা হ্যাম্পার করবে না। এখন ওভারঅল যদি আমি এই ফোনটিকে এই বাজেটের মধ্যে জাস্টিফাই করি যে প্রাইস টু পারফরমেন্স কেমন, তাহলে আমি এটাকে সাজেস্ট করতে পারি। কারণ এই বাজেটের মধ্যে সব দিক বিচার বিশ্লেষণ করে এই ফোনটাকে আমি অবশ্যই যে কাউকে সাজেস্ট করতে পারি। সো গাইস, আর কথা হবে না, বিদায় নেব আজকের মতো এখানেই। দেখা হবে আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।